এই হোটেলটা শেরপুর, নাম হচ্ছে হোটেল হেরিটেজ শেরপুর আবাসিক। এখানে আমরা 5th ফ্লোরে উঠেছি, নাম্বার দেওয়া আছে 501, 2, 3, 4, 5। আমরা 7 নম্বর রুমটাতে। এটা হচ্ছে সিঁড়ি আর লিফটের সাথে রুমটা 507 নম্বর রুমটায় আমরা উঠছি আমি আর ইমরান ভাই। হোটেলের গেট আপটা সুন্দর। এটা নন এসি একটা রুম, টিভি আছে, টিভি বক্স আছে, একটা ড্রেসিং টেবিল, 2টা সিঙ্গেল বেড, ফ্যান আছে আর একটা হ্যাঙ্গারের মতো। একদম নিট অ্যান্ড ক্লিন। একটা টয়লেট আছে, টয়লেটে এখানে গিজার আছে। টয়লেটটাও বেশ ভালো, বড় সাইজের একটা টয়লেট, ফ্যান লাইট সহ। স্ট্যান্ডার্ড একটা হোটেল। টেবিল আছে, বসে কাজ করা যাবে। আমরা অনেক রাত্রে এসে উঠছি, যার ফলে কোনো ভিডিও করা হয় নাই। এটাই প্রথম ভিডিও। এটা হচ্ছে শেরপুর। আমরা শেরপুর থেকে এখন বেরোচ্ছি। এখন বাজে সকাল 7টা। কারণ কোনো কিছু এখানে খুলে নেই। আশা করা যায় যে আমরা সঠিক সময়ে সব কিছু করে এতে বেরিয়ে যেতে পারবো। আমরা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আমাদের দিনটি, এখন রওনা দিচ্ছি। একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, তা হলো আমরা যখন রওনা দিয়েছিলাম তখন এয়ারপোর্ট থেকে বাসে উঠেছিলাম। বাসের দায়িত্বে এখানে কাউন্টারে যারা ছিল তাদের সাথে আগেই কথা বলে নিয়েছিলাম যে সোনার বাংলা নামে একটি বাস রয়েছে, যেটি ঢাকা টু শেরপুর রুটের মোটামুটি একটি ভালো মানের বাস। এই বাসেই তারা আমাদেরকে তুলে দিবে এবং আমাদের সাইকেলগুলোকে বক্সে ঢুকিয়ে দিবে সুন্দরভাবে। কিন্তু আমরা যখন সন্ধ্যা 7টার সময় সেখানে পৌঁছলাম, তখন সাইকেল যখন খুলে প্যাক করতেছিলাম তখন তারা খুব তাড়াহুড়ো করে আমাদেরকে বলল যে বাস চলে এসেছে, বাস চলে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়েন। আমাদেরকে জোর করে একটা বাসে তুলে দিল এবং টাকা নেওয়ার সময় আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চার্জ করলো। যেমন কথা ছিল তেমনটি নয়। পরবর্তীতে বাসে উঠে দেখলাম যে বাসের অবস্থা খুব একটি ভালো নয়, একটু নিম্নমানের একটি বাসে তারা তুলে দিয়েছে। বাসের যে কন্ট্রাক্টর আছে তার সাথে কথা বলে জানতে পারলাম যে তাকে অনেক কম টাকা দেওয়া হয়েছে এবং সাইকেলের ভাড়াও কম দিয়েছে, আর তারা আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করে নিয়েছে। অর্থাৎ বাসের এই যে চালক, কন্ট্রাক্টর এবং কাউন্টারের যে লোক, তারা যেভাবে সবসময় চিটিং করে, আমরা হঠাৎ করে তাড়াহুড়ার মধ্যে সেই চিটিংয়ে পড়ে গিয়েছি। যাই হোক, আপনাদেরকে জানালাম যাতে করে আপনারা সতর্ক হয়ে যান। এই ধরনের বিড়ম্বনা এড়ানোটা খুব জরুরি। তার কারণ আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি এবং কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছি। তবে হোটেল কর্তৃপক্ষ আমাদের অনেক উপকার করেছে। তাদেরকে আমরা আগেই ফোনে বুকিং দিয়ে দিয়েছিলাম। যখন আমরা বাসে ছিলাম তখন তারা 2-3 বার আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের অবস্থান লোকেট করেছে এবং আমরা যখন রাতের বেলা প্রায় 1টার সময় এসে হোটেলে পৌঁছেছি, তারা আমাদের জন্য সব কিছু তৈরি করে রেখেছে। রুম সার্ভিস খুব ভালো দিয়েছে। আমরা সময় নষ্ট না করে হোটেল থেকে বেরিয়ে গিয়েছি। সকালবেলায় আমরা রওনা দিয়েছি ঝিনাইগাতির উদ্দেশ্যে। আশা করতেছি ঝিনাইগাতিতে খুব অল্প সময়ের মধ্যে যেয়ে পৌঁছাবো এবং ওখানে নাস্তাটা সেরে ফেলবো। তারপর ঝিনাইগাতি থেকে আমরা রওনা দিব গজনির উদ্দেশ্যে। আমরা ঝিনাইগাতি বাজারে ব্রেক দিছি এখানে নাস্তা করেই চলে যাব আমরা গজনি অবকাশে। ঝিনাইগাতি বাজারটার মধ্যে স্পেশাল কিছুই নাই, একটা রাস্তা খালি, সেই রাস্তার মধ্যে আশেপাশে কয়েকটা দোকান গড়ে তুলেছে, এইটুকুই। এটার নামই ঝিনাইগাতি বাজার। এখানে কয়েকটা এজেন্ট ব্যাংক আছে, কিন্তু কোনো ভালো হোটেল নাই, আর ভিতরে একটা বাজার আছে, এইটুকুই। ঝিনাইগাতিতে নাস্তা করে আমরা আর সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছে যেতে থাকলাম। এখন
যে জায়গাটায় আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নলকুড়া। এইখান থেকে একটি রোড বাম দিকে চলে গেছে, যে রাস্তাটা আসলে গ্রোজনি অবকাশের দিকে চলে গেছে, আর ডান দিকে যে রাস্তাটাকে চলে গিয়েছে সেটি হচ্ছে মধুটিলা ইকো পার্ক। আমরা প্রথমেই বাম দিকে গ্রোজনির উদ্দেশ্যে রওনা করছি। গ্রোজনি গিয়ে ওখানে সবকিছু সময় আমরা ব্যয় করব, তারপরে মধুটিলা ইকো পার্কের দিকে রওনা দিব। আমাদের যেইটা করা, আমাদের যে জোরে চালাইতেছে রেস খেলার জন্য, আর আমরা যাই যাতে ওরা একটু আনন্দ পায়। চলো চলো চলো, কই যাবা? গজনি তাহলে ওরা খুব আনন্দ পাচ্ছে। ওদের আনন্দ দেওয়ার জন্য আমরা গতি একটু কমায় দিছি। নকশি নামক একটি সেতু পার হওয়ার পরেই আমরা পরিবেশের হঠাৎ করেই পরিবর্তন দেখতে পেলাম। গ্রোজনি অবকাশে প্রবেশের মুখ, এখানে ঢুকেই আমাদের শরীরের মধ্যে একটা ঝাটকা লেগে গেল। প্রথম বলে ছক্কা মারলে যেরকম হয় সেইভাবে পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছে। আমরা এখানে কিছু বিডিআরের দেখা পেলাম, যার ফলে ভাবলাম যে আমাদের জার্নি সম্ভবত স্বস্তিদায়ক হবে। বিডিআর ভাইয়ারা আমাদেরকে কিছু আশ্বাস দিলেন এবং কিছু নির্দেশনা দিয়ে দিলেন। বললেন যে এই পুরো রাস্তাগুলোই হচ্ছে বর্ডারের পাশ দিয়ে একটি রাস্তা, যার ফলে কিছু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার জন্য, এবং আরও কিছু দিক নির্দেশনা দিয়ে দিলেন, যার কারণে আমরা অনেক উপকৃত হলাম। এবং ওনারা বললেন যে কিছু সময় পরপরই রাস্তার মাঝে এরকম বিডিআর ক্যাম্প থাকবে, তা থেকে আমরা বিভিন্ন ধরনের সাহায্য নিতে পারবো। আমরা এসে খুব এনজয় করছি। যদি আমরা 4 জন বা 6 জন আসতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আসলে আমরা খুব শর্ট প্ল্যান করে একদিনের নোটিশে চলে এসেছি, তাই আমরা আসলে 2 জন চলে এসেছি। তো 2 জনও আমরা বেশ ভালো এনজয় করছি। এদিকের পরিবেশ দেখে আমরা এক কথায় অভিভূত। বাংলাদেশের কোথাও এরকম সুন্দর পরিবেশ আমরা আর কখনো পাইনি। দেখতে থাকি গ্রোজনি অবকাশের সামনে আমাদেরকে আরও কি আশ্চর্যজনক জিনিস দেখায়। তবে এখানে আপহিল আছে, ডাউনহিল আছে, আর রাস্তা বেশ সুন্দর। কোনো ঠান্ডা নেই, কোনো গরমও নেই, পরিবেশ একদম নাতিশীতোষ্ণ। এত ভালো পরিবেশ পাবো, এত সুন্দর দৃশ্য পাবো তা আমরা কল্পনা করিনি। সাইক্লিং করতে করতে এখন আমরা বুঝতে পারছি যে সাইক্লিং আসলে শুধুমাত্র শারীরিক কসরত নয়, এর সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত। প্রথমত প্রকৃতির একটা টান আমাদের ভিতর চলে এসেছে, তাই আমরা প্রকৃতির সাথে মিলিত হওয়ার জন্য দূর দূরান্তে ছুটে যাই। আমরা শর্ট রাইডগুলো দেই আসলে শারীরিক কসরতের জন্য বা শরীরকে ফিট রাখার জন্য আর মনকে একটু শান্ত করার জন্য, কিন্তু কিছু সময় পর পর, অর্থাৎ 2 মাস 3 মাস পর পর আমাদের মন অস্থির হয়ে যায়, তখন আমরা আসলে ছুটে যাই অনেক দূর দূরান্তে। আমার মনে হয় এগুলো নেশার মতো। এই নেশা কিভাবে ছুটবে তা আমরা জানি না, তবে আমাদের এই নেশা পেয়ে বসেছে। একটা সময় ভাবতাম যে খাবার হয়তো আমাদের আনন্দ দেয়, পরে ভাবতাম যে খেলা আমাদের আনন্দ দেয়, এরপরে যখন বুঝতে শিখেছি তখন ভাবতাম অর্থ, বিত্ত, নারী এগুলোই আমাদের আনন্দ দেয়। কিন্তু সাইক্লিংয়ে আসার পর থেকে দেখতে পাচ্ছি যে এগুলোই সব নয়। প্রকৃত আনন্দ আসলে অন্য কোথাও, তারই সন্ধানে আমরা ঘুরে বেড়াচ্ছি ভ্রমণ পিপাসু। পাহাড় থেকে সম্ভবত পানি আসতেছে। সময় থাকলে হাইটা হাইটা যাওয়া যেত, এখানে ক্যাম্প করা যেত, রাতে থাকা যেত, কিন্তু হয়তো পারমিশন দিবে না, লুকায়া থাকতে হবে। আগাই আমরা, আমাদের অনেক পথ যেতে হবে। যে কোনো ভ্রমণের জন্য আমার কাছে মনে হয় যে সাইক্লিং একটি ভালো মাধ্যম। তার কারণ হচ্ছে যে মোটরসাইকেল অসাধারণ একটি যানবাহন,
কিন্তু মোটরসাইকেলের সমস্যা হলো তার গতি বেশি থাকার কারণে মানুষ অনেক কিছুই স্কিপ করে যায়। এটা একটি বিরাট সমস্যা, কিন্তু সাইকেলিংয়ে তা হয় না। আর মাউন্টেন বাইক যেগুলো, সেগুলো চালাতে গেলে এনার্জি বেশি খরচ হয়ে যায়। মানুষের যখন এনার্জি বেশি খরচ হয় তখন তাদের কনসেন্ট্রেশন কমে আসে। তারা আশপাশে অনেক কিছু দেখে কিন্তু স্মরণ রাখতে পারে না বা ভালোভাবে এনজয় করতে পারে না। এই জন্য লং রাইডের ক্ষেত্রে আমার মনে হয় রোড বাইক একটি ভালো মাধ্যম, যা আপনাকে ভ্রমণের স্বাদ পরিপূর্ণভাবে দিতে পারে। তাই রোড বাইকগুলো কেনা উচিত। গভীর জঙ্গলের ভিতর দিয়ে বর্ডার রোড দিয়ে আমরা আস্তে আস্তে একটা পর্যায়ে আমরা গ্রোজনি অবকাশের গেটের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা ডান দিকে জঙ্গলের আরও বেশি গভীরে প্রবেশ করব। এটা বাংলাদেশ ভারত সীমান্ত পাহাড়ের কাছাকাছি যে জায়গাটা, সেখানেই গ্রোজনি অবকাশের একটি রিসোর্ট রয়েছে। সেই রিসোর্টেই আমরা যাচ্ছি। এতক্ষণ যাবৎ আমরা শুধুমাত্র জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম। এখন আমরা আসল যে জঙ্গল সেটার ভিতরে প্রবেশ করেছি। সামনে যাওয়ার পর আমরা রিসোর্টের মূল জায়গায় প্রবেশ করব। রিসোর্টের এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমরা সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। পুরোটাই হচ্ছে পাহাড়ের উপরে, যার ফলে আমাদেরকে খুব কষ্ট করে প্যাডেলিং করে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। রাস্তাঘাট এদিকে খুব একটা ভালো নয়, কিন্তু খারাপও নয়। এরকম রাস্তায় সাইকেল চালাতে একটু আনন্দও লাগছে, কারণ আমরা রিসোর্টের ভিতরে ঘুরতেছি। এখানকার পরিবেশ খুব সুন্দর। আমরা ভোরবেলা এখানে চলে আসার কারণে পুরো রিসোর্টটাই ফাঁকা। পর্যটনরা এখনো এসে পৌঁছায়নি। তার বিভিন্ন কারণ আছে, পরবর্তীতে আমরা এটা আলোচনা করব। কিন্তু এখন আমরা একটু ঘুরে দেখতেছি। কিছু খাবারের হোটেল আছে যেখানে ভাজা পোড়া এবং চা কফি এরকম খাবার পাওয়া যায়। আমরাও বসে এক জায়গায় একটু কফি খেয়েছিলাম। এখন আমরা চলে এসেছি একটি সাইড ভিউ টাওয়ারে। এখানে পাহাড়ের উপর থেকে পুরো রিসোর্টের একটি পাশ দেখা যায়। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক এনজয় করলাম। আমাদের বেশ ভালো লাগলো, কারণ পাহাড় দেখতে খুব ভালো লাগে। ঢাকা থেকে এত দূরে এসে পুরোটা না ঘুরে চলে যাওয়ার কষ্ট কিভাবে বলবো তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা হিসাব করে দেখেছি আজকে আমাদেরকে 180 কিলোর উপরে সাইকেল চালাতে হবে এবং সেই সাথে প্রকৃতি উপভোগ করতে হবে। তাই আমরা একটা স্থানে বেশি সময় অবস্থান না করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটি ক্যাথলিক চার্চের খোঁজ পেয়েছি যেখানে মানুষজন খুব একটা যায় না, তাই সেই দিকে যাওয়ার চেষ্টা করব। পাহাড়ের ঢাল বেয়ে নিচে চলে গিয়ে একটা পথ আছে, মেঠো পথ বা পাহাড়ি পথ, সেই দিক দিয়ে যেতে হবে খোঁজ নিয়ে জানতে পেরেছি। অপরূপ সুন্দর গ্রোজনি অবকাশকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম সেই ক্যাথলিক চার্চের সন্ধানে। জিজ্ঞেস করে করে পথ বের করে ছুটে চললাম। হঠাৎ রাস্তার মধ্যে পেয়ে গেলাম এক চোখ বিস্ফোরিত অতি সুন্দর পানির ঝর্ণা। সত্যি কথা বলতে গেলে এতটা আমরা আসলে আশা করিনি। বর্ষার সময় পাহাড় থেকে কি পরিমাণ পানি নামে তা আমার জানা নেই, কিন্তু এখন সম্পূর্ণ শীতকাল। আজ জানুয়ারির 7 তারিখ। ঝিরিঝিরি করে পাহাড় থেকে পানি আসছে। পানি নামার জন্য রাস্তার উপর একটি কালভার্ট, সেই কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এত সুন্দর, এত ঠান্ডা পানি, এত নির্মল পানি, এবং সেই পানির অসংখ্য বিন্দুতে পতিত হওয়ায় যে চরম একটি শব্দ, তা এত শ্রুতিমধুর, এত চিত্তাকর্ষক যে দৃষ্টি আকর্ষিত হয়ে যায়। আমি আগে কখনো
এত সুন্দর দৃশ্য এইভাবে দেখিনি। পাহাড়ের পানি নামতেছে, একটা কালভার্ট আছে, সেই কালভার্টের থেকে সম্ভবত এগুলা বালু বালু হওয়ার কারণে এখানে যে মাটি ছিল সেই মাটিগুলো ধীরে ধীরে চলে গেছে। চলে যাওয়ার পরে এই যে এখানে ব্লকগুলো তারা দিয়ে রাখছে, এই ব্লকগুলা এখন একটা সৌন্দর্য হয়ে গেছে। আর পানির একটা চরম শব্দ আছে, শব্দটা দারুণ। একদম বিশুদ্ধ পানি, ঠান্ডা পাহাড় থেকে নামা পানি। একে আমি ঝর্ণা বলবো নাকি জলপ্রপাত বলবো তা বুঝে পাচ্ছি না, কিন্তু এটিকে অনেক বেশি দৃষ্টিনন্দন করে তুলেছে চারদিকের পরিবেশ। এত সুন্দর গাছপালা এবং বর্তমানে আকাশের যে অবস্থা, সূর্য একবার উঁকি দেয় আর একবার চলে যায়, সবকিছু মিলিয়ে এই মুহূর্তটি জীবনের ইতিহাসের পাতায় গাঁথা হয়ে থাকবে। আমরা উদ্দেশ্য ছিল যে ক্যাথলিক চার্চ দেখব, কিন্তু এখানে এসে দেখলাম যে অনেকেই ক্যাথলিক চার্চ চিনি না। খুঁজতে খুঁজতে কিছু পুরনো লোক পাইছি, তারা আমাদেরকে একটু গাইডলাইন দিছে। ওই যে ওদিক দিয়ে পাহাড়ের পানি নামার কারণে রাস্তা ডুবে গেছে, আর রাস্তার কিছু কিছু জায়গায় সংস্কারের কাজ চলতেছে। সাইকেল হাতে করে ছোটখাটো একটা নালা পার হয়ে তারপর আমরা আগাচ্ছি উত্তরের দিকে। সামনে ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি ক্যাথলিক চার্চ। দেখি এদিক দিয়ে মানুষজনের চলাফেরা নাই, রাস্তা কোনো এক সময় হয়তো পড়ছিল, এখন আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। মানুষজন আছে, স্থানীয় লোকরা, এরা সম্ভবত গারো। হ্যাঁ, গারো। এরা হলো জেনুইন উপজাতি, যে উপজাতির দেখা এখন পর্যন্ত পাইনি, এখন পাচ্ছি। আমি 98 সালে একবার বসবি এসেছিলাম, তখন প্রত্যেকটা জায়গায় উপজাতিদের দেখা পাইছিলাম, কিন্তু এখন পাওয়া মুশকিল। আর আমার এক বড় ভাই বলছে যে একটু সাবধানে থাকার জন্য, এখানে নাকি হাতির পাল নামে। বনগুলা অদ্ভুত সুন্দর। দেখছেন পাহাড়টা কেমন মনে হয়, সীমান্ত এদিকে বোঝা যায় না। পাহাড়ের টিপা টিপার মধ্যে দিয়া ওই সীমান্ত পিলার গুলা গেছে, রাস্তা শেষ হয়ে গেছে এখানে। তাহলে জিজ্ঞেস করা দরকার ছিল যে চার্চ কি এদিকে নাকি এটা বনের রাস্তা। হ্যাঁ, গির্জা গির্জা এদিকে কি রাস্তা নাই? আর সোজা উত্তরে? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, গিয়া বামে। হ্যাঁ, মোটামুটি এরা বাংলা বলতে পারে, এরা হইলো অরিজিনাল গারো। এই এদের দেখাই এখন পাওয়া যায় না, বুঝছেন? এরা আসলে সাধারণ মানুষ থেকে দূরে চলে আসছে। এগুলো তো গ্রাভেল টায়ারের দরকার ছিল, এগুলো আলগা পাথর। এগুলো আমাদের
বামের রাস্তা মনে হয়। এমটিভির রাস্তায় রোড বাইক চালাচ্ছি, বাম দিকে ভাই। পশ্চিমে যেতে বললো, ওরা তো দিক নির্ধারণ করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে। পশ্চিম হইলো বামে, যদি উত্তর দিকে মুখ করে দাঁড়াই পশ্চিম বামে। এগুলা সব উপজাতিদের বাড়িঘর, আমরা খুঁজে বের করি। এই যে ক্যাথলিক চার্চ, বাঁকাকুড়া থানা, ঝিনাইগাতি, সাধ্বী আগাথার ক্যাথলিক গির্জা, কিন্তু এটা মেনটেন করে না। হ্যাঁ, দরজার অবস্থা খুব খারাপ। ভিতরে হয়তো ঠিক ঠেকা দিয়ে রাখছে, কিছুই নাই। আছে ছবি টবি আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, লাগাই দেন তাহলে। আমরা যেটা ভাবছিলাম যে এখানে একটা অনেক পুরনো ক্যাথলিক চার্চ আছে, তা নাই। এটা যা বোঝা যাইতেছে তা হলো যে ছিল আগে, হয়তো এখন আর নাই। হ্যাঁ, এই ধর্ম প্রচার করার জন্য কেউ এখানে আসছিল, যার নামে এই চার্চটা করা হয়েছে। তারা এই যে উপজাতিদের ভিতরে এই যীশু খ্রিস্টের এই ধর্মটা প্রচার করছে এবং পরবর্তীতে চলে গেছে। শুধু ঢাকা থেকে আমরা শত শত কিলোমিটার পথ অতিক্রম করে শেরপুর এসেছি এই গ্রজনি অবকাশ দেখার জন্য। বাংলাদেশের এবং ভারতের সীমানার পাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি সীমানার খুব কাছাকাছি দিয়ে চলে গিয়েছে, সেই রাস্তাটাকে আসলে বর্ডার রোডই বলে সবাই। তো সেই বর্ডার রোড দিয়েই আমরা পূর্ব দিকে চলে এসেছিলাম। এখন ছুটে চলছি পশ্চিমের দিকে। সামনে মধুটিলা ইকো পার্ক নামে একটি পার্ক পড়বে, সেই পার্কটিও যদি সময় কভার করে তাহলে দেখার চেষ্টা করব। আমি বিশেষ করে যখন সাইকেল নিয়ে কোনো লং ট্যুরে যাই, তখন আসলে শুধুমাত্রই যে সাইকেল চালাতে যাই ব্যাপারটা আসলে সেমন নয়। যদি ব্যাপারটা তেমনই হতো তাহলে ঢাকার ভিতরে 300 ফিট বা ঢাকার আশেপাশে কিছু রাস্তা রয়েছে, সেখানে বারে বারে একটা লুপের মধ্যে সাইকেল চালালেই পারতাম। কিন্তু আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে সাইকেল নিয়ে ছুটে যাই, সেখানে সাইকেলিংও করি এবং আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ এবং আরও কিছু যা আছে দেখার, সব দেখার জন্যই আমরা সেখানে যাই। যে ব্যাপারটি না বললেই নয় তা হলো সাইকেলিং করার পর থেকে আমি আসলে নিজেকে চিনতে শিখেছি। মাঝে মাঝে মনে হয় যে আমরা আসলে মানুষ না, মেশিন হয়ে গিয়েছি। আমাদের যে আসলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, এগুলা সব হারিয়ে ফেলেছি। শহরের জীবন আমাদের জীবনযাত্রাকে ছকের মধ্যে ফেলে একদম আটকিয়ে ফেলেছে। আমরা এখন একটা ধরা বাঁধা নিয়মের ভিতর দিয়ে চলি। এতে আমরা আমাদের যে মানুষ, আমরা যে পশু নই, তাও মাঝে মাঝে ভুলে যাই। আর মানুষের কথা যদি বলি,
শহর কেন্দ্রিক জীবনে আমাদের আশেপাশে যে মানুষ রয়েছে তাদের মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া দায়, কিন্তু সাইক্লিংয়ে আসার পরে ভালো এবং মন্দ উভয় ধরনের মানুষের সাথেই পরিচয় হয়। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে সাইক্লিংয়ে ভালো মানুষের সংখ্যাটা একটু বেশি এবং তাদের সাথে মিশে মনুষ্যত্বর পরিচয় পাওয়া যায়। তাই সাইক্লিং করতে ভালো লাগে এবং যখনই সময় সুযোগ পাওয়া যায় তখন দূর দূরান্তে ছুটে যেতে মন চায়। আসলে সত্যিকার অর্থে দিন শেষে আমি তো মানুষই। এবার একটি ব্যক্তিগত মতামতের কথা বলি। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা আসলে নারীদের ভালোবাসায় আটকে থাকে না, তারা আসলে টাকা পয়সা ধন দৌলতের পেছনে আটকে থাকে না, কিন্তু কোনো কিছুর প্রতি যদি তাদের আকর্ষণ না থাকে তাহলে তারা আসলে জীবনে বেঁচে থাকাটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাই তারা আসলে ভ্রমণ পিপাসু হয়ে যায় বা তারা মানুষ ছেড়ে প্রকৃতির সন্ধানে দূর দূরান্তে ছুটে বেড়ায় বা পশু পাখিকে ভালোবেসে থাকে। আমরা হয়তো সেই গোত্রের মধ্যে পড়ে গিয়েছি। এটা ভালো কিনা জানি না, কিন্তু মানুষ হওয়াটা ভাগ্যের ব্যাপার। হঠাৎ করেই এদিকের পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে, পাহাড় টিলা এগুলা দেখা যাচ্ছে। সামনে হয়তো মধুটিলা ইকো পার্ক। তো আমরা আমাদের হাতে সময় কম থাকা সত্ত্বেও মধুটিলা ইকো পার্কের দিকে আমাদের সাইকেলের চাকা ঘুরিয়ে দিলাম। তো এই দিকের রাস্তাঘাটও বেশ ভালো, কিন্তু আশেপাশের মানুষের প্রধান ব্যবসা বালু, তাই সারাদিন এই রাস্তাগুলো দিয়ে বালুর গাড়ি চলাফেরা করে এবং বালু পড়ে থেকে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমাদের রোড বাইকগুলো তাই খুব সতর্কতার সহিত চালানো লাগে। তার কারণ হচ্ছে রোড বাইকের সবচেয়ে বড় শত্রুই হলো বালু। যদি স্লিপ কেটে যায় তাহলে একটা দুর্ঘটনা ঘটবে। এত দূরে এসে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে তা আসলে সমস্যা হয়ে যেতে পারে। এর পরবর্তীতে আমরা রাইড কন্টিনিউ নাও করতে পারি। এখানে আমাদের কাছে ফার্স্ট এড রয়েছে। আমার সাথে যে ইমরান ভাই রয়েছে উনি একটি ফার্স্ট এড বক্স নিয়ে এসেছেন। আশা করা যায় আমরা নিরাপদে পুরো জার্নিটা শেষ করতে পারবো। সাইকেলিংয়ের লং ট্যুরের ক্ষেত্রে যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে একটু হিজিবিজি বা একটু গ্যাঞ্জামে হয়ে যায়, আর লং ট্যুরগুলোতে তখন গতি একটু কমে আসে, কারণ কারো না কারো কোনো ধরনের সমস্যা একটার পর একটা লেগেই থাকে। তাই একটা নির্দিষ্ট সংখ্যা হলে ভালো হয়। তবে সোলো রাইড বা দুজন হলে খুব একটা ভালো হয় না। 4 জন বা 6 জন হলে খুব বেশি কমফোর্টেবল হয়। বলতে বলতে আমরা চলে এলাম মধুটিলা ইকো পার্কের গেটে। এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে এটি আসলে মানুষকে মনোরঞ্জন করার জন্য কমার্শিয়াল ভাবে তৈরি করা হয়েছে। এখানে অনেকগুলা রাইড আছে যেগুলা বাচ্চারা বা মহিলা মানুষেরা এনজয় করতে পারে, আর কিছু বনায়ন রয়েছে আর পাহাড় রয়েছে যেগুলো দেখার মতো সময় আমাদের হাতে খুব একটা নেই। তাই আমরা সাইকেল ঘুরিয়ে আমাদের পথে যাত্রা শুরু করলাম। একটি বিষয় আমরা শেরপুরে আসার পর নোটিস করলাম, তা হইল এখানে খুব একটা টুরিস্ট আসছে না, অথচ বাংলাদেশের সেরা কতগুলা টুরিস্ট পয়েন্টের মধ্যে একটি হচ্ছে গ্রোজদি অবকাশ, আর একটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক। আর জানুয়ারি মাসের দিকে এই দিকের পরিবেশ অত্যন্ত সুন্দর থাকে। রাস্তাঘাটের কথা বলবো কিভাবে বুঝতে পারছি না। বাংলাদেশের অনেক জায়গার রাস্তাঘাটের চেয়ে এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর এবং সুবিন্যস্ত। আমরা যখন রাইডের প্ল্যান করি তখন অনেক চেষ্টা করেও দেখেছি যে গ্রোজদি অবকাশের কাছাকাছি কোথাও থাকার কোনো হোটেলের ব্যবস্থা নেই। তাই আমরা বাধ্য হয়ে শেরপুর শহরের ভিতরে একটি ভালো হোটেলে উঠেছিলাম। সেখান থেকে
গ্রোজনি অবকাশ পর্যন্ত প্রায় 30 কিলোমিটারের উপরে। তাই টুরিস্টরা সাধারণত 30 কিলোমিটার দূর থেকে এসে এই গ্রোজনি অবকাশ বা যে রিসোর্টগুলো রয়েছে সেগুলাতে ঘুরে আবার সন্ধ্যার আগেই ফিরে চলে যেতে হয়। এটি একটি বিড়ম্বনা যা আসলে পর্যটন কেন্দ্রের অন্তরায়। আমরা গ্রোজনি থেকে যাচ্ছি দুর্গাপুরের দিকে। এটা একটা ব্রিজ নদীর উপরে। ব্রিজের এখানে থামলাম, কারণ হলো একটাই, নদীটা দেখ। এই যে নদীটা যেভাবেই চলতেছে, এখন আসলে শীতকাল, নদীর মধ্যে পানি নাই, হয়তো পাহাড়ি ঢল আসে। এই যে দিক দিয়ে যা দেখাইতেছে সব পাহাড়। দূরের পাহাড়গুলা বাংলাদেশেরই, ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে না, এগুলো সব গাঢ় পাহাড়। কিন্তু নদী, এই যে বালু, সব বালু হলো লাল বালু। যদিও এদিকের বালু হয়তো মাটির মতো, এগুলো ওরকম চিকন বালু না, সরি এগুলো মোটা বালু না। আর যারা বালু কালেকশন করে তারা ওই ভিতরে পাহাড়ের ভিতর দিয়ে যায়, আর নদীর যেদিকটা স্রোত আছে ওখান থেকে মোটা বালুটা কালেকশন করে। মোটা বালুর মধ্যে মাটি কম থাকে, ওই বালুটাই উচ্চ দামে বিক্রি করা হয়। আগে দুর্গাপুর থেকে বালু আসতো, সেটা খুব ভালো বালু ছিল, কিন্তু এখন আর দুর্গাপুরের বালু আসে না, কারণ ইন্ডিয়া দুর্গাপুরের বালু যে কোনোভাবেই খুব বন্ধ করে দিচ্ছে। আমার মনে আছে আমি যখন বাড়ির কনস্ট্রাকশনে কাজ করি গত বছর, তখন দুর্গাপুরের বালু আমি কিনেছিলাম 28,000 টাকার গাড়ি ভাড়া ঢাকায় পৌঁছে দেওয়া। আর এখন দুর্গাপুরের বালু সর্বশেষ সেই গাড়িটাই 70,000 টাকায় কিনেছিলাম। এতটাই বৃদ্ধি হয়েছে, এটার চাহিদা অনেক বেশি। বিকল্প খুঁজে উচিত। চায়না থেকে যদি বেশি করে বালু আনা যেত। আমরা বিরতি দিই, আবার ছুটে চলি। এভাবেই চলছে আমাদের যাত্রা। চলতে চলতে এক সময় হয়তো গন্তব্যে পৌঁছে যাও। বালু আর বালু, বালু আর বালু, বালু বালু বালু। এটা তো চিকন বালু, মোটা বালু না, না বালু বালু বালু। হাতিপাগার নামক জায়গাটি অতিক্রম করার পর থেকে রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং এদিকে ট্রাফিক অনেক কমে গিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু সূর্যের আলো অনেক বেড়ে গিয়েছে। আমরা যখন এখানে এসেছিলাম তখন আমাদের একটা প্রস্তুতি ছিল যে উত্তরের দিকে অনেক বেশি শীত, তাই আমরা জ্যাকেট ট্যাকেট সবকিছু নিয়ে পরে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর দেখলাম যে ঢাকাতে যে পরিমাণ শীত রয়েছে তার চেয়েও কম শীত এই বর্ডার এরিয়াতে, যার ফলে আমাদেরকে জ্যাকেট গলার মধ্যে পেঁচিয়ে পরে সাইকেল চালাতে হচ্ছে এবং পিঠের মধ্যে একটি ভারী ব্যাগও রয়েছে আমার, যার ফলে এই যাত্রার অনেকটা যে সুখকর হচ্ছে তা নয়, কিন্তু পরিবেশ ভালো বলে আসলে আমরা পরিবেশের দিকে তাকিয়ে সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা সামনে কোনো মসজিদ যদি পাই তাহলে একটি ব্রেক দিয়ে নামাজটা পড়ে নেব। আমরা একটা নামাজের বিরতি দিচ্ছি, জোহরের নামাজের। খুব সুন্দর একটা প্লেস, রাস্তার সাথে একটা মসজিদ, অজুখানাটা দারুণ। অজুখানাটা দেখেই আমাদের লোভ লেগে গেছে। এই যে এখানে পানি, চৌবাচ্চা এবং এখানে কল। পানি যখন একটা লেভেলে থাকে তখন কল দিয়ে পানি আসে, এদিক দিয়ে অজু করা যায়। মাঝখানটা খোলা, বৃষ্টির পানি পড়তে পারে, ওইটা ঘুরে যাবে, আর চারদিকটা এরকম। আর পানির জন্য ওই যে ওখানে সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা আছে, মোটর চালু দিলেই পানি চলে যায়। দারুণ। এদিকে বাথরুম আছে, আমরা বাথরুমের কাজও সারতে পারবো, নামাজও পড়তে পারবো। সুন্দর একটা প্লেস, নীরব কিন্তু সুন্দর। নামাজ শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম।
নামাজ পড়া অবস্থায় আমাদের একটা রেস্টও হয়ে গেল এবং একটু পানি টানি খেয়ে শরীরে এনার্জি ফিরে আসলো। আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি গোবরাকুড়া নামক একটি জায়গার উদ্দেশ্যে। এটি এই বর্ডার রোডের মধ্যেই পড়বে। সেখান থেকে আমরা চলে যাব দুর্গাপুর। দুর্গাপুরে যেয়ে আমরা দুপুরের ভাত খাবো, হয়তো তখন 3:30 বেজে যাবে। কিন্তু একটি কথা আপনাদেরকে না বলে পারছি না, তা হলো সূর্যের আলোর তীব্রতা বাড়তেই আছে এবং সেই সাথে বাতাস বাড়ছে। এত বেশি হেডউইন্ড যে বলে বোঝাতে পারবো না। ঢাকার পূর্বাচল 300 ফিট রোডে আমি নিয়মিত সাইকেলিং করি। সেখানে যে পরিমাণ ক্রসউইন্ড এবং হেডউইন্ড পাওয়া যায় এখানে তার চেয়ে বেশি। তাই আমাদের সাইকেলের গতি যেখানে 30 কিলোমিটারের কাছাকাছি থাকার কথা ছিল, সেই অবস্থায় আমাদের এখন সাইকেলের গতি 22 থেকে 23 কিলোমিটার। এই ছেলেটা ক্লাস 6-এ পড়ে। আজকে স্কুল থেকে নতুন বই দিছে, নতুন বই নিয়ে এখন আমাদের সাথে রেস লাগাইছে। খুব ভালো চালায়, 25-26-এ চালাইতে পারে, কিন্তু পাও বসে হয়ে গেছে মনে হয়। তোমার বাসা কোথায়? এখানে? আচ্ছা, বাসায় চলে যাও, নতুন বইগুলো উল্টায় পাল্টায় দেখো, যেটা পড়তে ভালো লাগে সেটা পড়ো। বর্ডার রোড হওয়ার কারণে কিছুক্ষণ পরপরই একটি করে বিডিআর ক্যাম্প রয়েছে, যারা বাংলাদেশের সীমান্ত পাহারা দিতে নিয়োজিত। আমরা রাস্তার মধ্যে এবং বিভিন্ন সময় ক্যাম্পের আশেপাশে তাদেরকে পেয়েছি। তারা বেশ হেল্পফুল। কোনো ধরনের সহযোগিতা চাইলে তারা সেই সহযোগিতা করে, ইনফরমেশন দিয়ে সাহায্য করে। ওই যে ওগুলা হইলো ইন্ডিয়ার পাহাড়। সাইকেলগুলো আমরা এখানে ব্রেক করছি। ইমরান ভাই 75 কিলোর মতো মনে রাইড হইছে। হ্যাঁ। হ্যাঁ, 75 না বেশি, বেশি, 80, প্রায় 80। 80 কিলোমিটার। হ্যাঁ, আরো মনে হয় এদিক দিয়ে 35 কিলোমিটার আছে দুর্গাপুর। টোটাল আমাদের দুর্গাপুর পর্যন্ত যাইতে 114 কিলো হবে। 114 কিলো, তাহলে তো কাম সারছে। দুর্গাপুর থেকে ময়মনসিং 70-80 কিলো। 70-80 কিলো, এর কম তো হইব না, মানে প্রায় 180 কিলো চালাই দিব। আল্লাহ। ওই যে এই ধান ক্ষেতের পরে যে টুকটাক গাছপালা যেগুলো দেখা যায়, এগুলো আবার বাংলাদেশের। হালুয়াঘাট বা দুর্গাপুরের কাছাকাছি আসার পর যা বুঝে যেতেছে যে এদিকে আসলে রাস্তা যত ভালোই হোক, সাইকেল চালানোটা খুব রিস্কি। হয়তো অন্যান্য সিজনে কি অবস্থা হয় জানি না, এই সিজনটা খুবই রিস্কি, কারণ রাস্তার মধ্যে শুধু বালু আর বালু। ওদের ব্যবসা বাণিজ্য শুধু বালু আর বালু। প্রত্যেকটা বাড়ির সামনে বালুর স্ট্রাইক। এটা হলো গুগল ম্যাপের কামাল। এখান দিয়ে রাস্তা আছে, কিন্তু রাস্তা হলো এই যে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশে হয়, তার কানেক্টিং রোড তৈরি করা হয় নাই। এবং এইখানে একটা ব্রিজ দিয়ে গাড়িও চলতেছে। দারুণ। এই ব্রিজ দিয়ে আমরা সাইকেল চালায় যেতে পারবো না। এমটিভি হলে ট্রাই করা যাইতো, কারণ এমটিভিতে ডানে বামে হইলেও ব্যালেন্স রাখা যায়। রোড বাইক হঠাৎ করে কাইট হয়ে গেলে ছিটকে পানির মধ্যে পড়ে যেতে হবে। যাক, একটা অভিজ্ঞতা হইলো। এইদিকে ওই যে সব ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক উঁচা, ওগুলো দেখছেন, ওগুলো অনেক উঁচা পাহাড়। আর এই যে নদীর থেকে ওই যে মানুষজন বালি উঠাইতেছে। বালুর ব্যবসাটা খুব মজার এই জায়গার।
এই ব্রিজ তো কাঁপে। আমরা যাইতেছি এতে শব্দ। হ্যাঁ এইখান থেকে ইমব্যালেন্স ছিল একবারে পানিতে। পানির লেয়ার অনেক কম, একেবারেই কম লেয়ার পানির। এই যে লাল বালু, ওইদিকে কালো বালু। লাল বালুটা ভারীতে জমে যেতেছে, আর এই লাল বালুটা ওরা তুলতেছে। পাথরও আসে। নির্মল পানি। এই পানিতে গোসল করতে অনেক ভালো লাগতো। ঠান্ডা লাগতো, কিন্তু নদীর পানিতে গোসল করলে ঠান্ডা লাগে না। একটা অটো আমাদের জন্য দাঁড়ায় আছে, কারণ আমরা না গেলে সে আসতে পারবে না। একটা গাড়ি মাত্র যেতে পারে এটা দিয়ে। বালুর মধ্যে চাকা ঢুকিয়ে যাইতেছে, একটুও চলে না। সকালবেলা ঝিনাইগাতিতে নাস্তা করার পর থেকে এখন পর্যন্ত আমরা আর কোনো ধরনের নাস্তা করিনি। রাস্তায় বিভিন্ন জায়গায় ব্রেক দিয়ে পানি খেয়েছি, কোথাও কোক খেয়েছি, কোথাও চা খেয়েছি। তাই আমাদের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের খুব দ্রুত কিছু খাবার খাওয়া উচিত। আমরা চেষ্টা করছি ভালো একটি খাবারের হোটেল ম্যানেজ করার জন্য, কিন্তু এদিকে কোনো ভালো খাবারের হোটেলও পাচ্ছি না। স্থানীয় লোকদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি, সামনে আগামী 10 কিলোমিটারের মধ্যে কোনো ভালো ভাতের হোটেল পাবো না বা কোনো খাবার হোটেলও পাবো না। তাই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এদিকের দৃশ্য অনেক সুন্দর এবং মনোরম। আমরা খুব আনন্দের সাথে এগিয়ে যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড বাতাস। আমরা প্রথম থেকে এখন পর্যন্ত শুধু ক্রসউইন্ড এবং হেডউইন্ডই পেয়ে যাচ্ছি। এর কারণে আমাদের গতি অনেক কমে গিয়েছে। আমরা চেষ্টা করছি যে এনার্জি সেভ করে যাতে একটা নির্দিষ্ট গতি রক্ষা করে সামনে এগিয়ে যেতে পারি। কিন্তু আমরা যতদূর বুঝতে পেরেছি যে আমাদের যে রাইড হবে সেই রাইডে ডাবল এনার্জি খরচ হয়ে যাবে। যাই হোক, এখন আর এগুলো ভেবে লাভ নাই। রাইডে এসেছি, রাইডটা এনজয় করাই জরুরি। আমরা ধীরে ধীরে ময়মনসিংহ থেকে বেরিয়ে নেত্রকোনা জেলাতে প্রবেশ করছি। সামনে হচ্ছে বিজয়পুর। আশা করা যায় বিজয়পুরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা হবে। যদি ভালো একটা হোটেল পাই তাহলে আমরা এখানে একটু খাবার খেয়ে নিব। আমাদের প্রচুর এনার্জি দরকার, আমাদের অনেক দূর পথ যেতে হবে। 3টা বেজে গেছে। আমরা এই যে সাইকেল দুইটা এখানে রাখছি, একটা ভাতের হোটেল পাইছি। ভাতের হোটেলের মালিক হলো এই পিচ্ছি। তুমি তো এই হোটেলের মালিক, তাই না? হ্যাঁ। তোমার নাম কি? মোহাম্মদ সজীব। মোহাম্মদ সজীব আমাদের দুইজনের ভাত দিতেছে। তার এখানে অনেকগুলো তরকারি, কি তরকারি আমরা জানি না, আগে ভাত খাই। আমরা সকাল থেকে 2টা রুটি খাইছি মাত্র। সকালবেলা 2টা রুটি খাইছি, বুঝছো, শেরপুরে। তাও ওইখান থেকে আমরা এখানে আসছি। তেলে বুঝো, তুমি আমাদের ভালো করে খাবার দাও, ঠিক আছে? অনেক বড় হোটেল। আমরা হাত মুখ ধুইয়া বসি।
হ্যাঁ, কি কি আছে? দেশি মুরগি, দেশি মুরগি, হাঁসের মাংস, হাঁসের মাংস, পোল্ট্রি মুরগি, পোল্ট্রি মুরগি, গুড়া মাছ, গুঁড়া মাছ, ডাল, পাতলা ডাল, তারপরে ভাজি, করলা ভাজি, করলা ভাজি, মাছ ভর্তা। মাছ ভর্তা। এটাতে কি? এটা তরকারি নাই। আচ্ছা, এবার আমরা ডিসিশন নিব কিছু একটা খাওয়া। বিজয়পুর আনসার ক্যাম্প এটি হলো সোমেশ্বর নামক নদীটির পাশে অবস্থিত। এখান থেকে বাম দিকে একটা 0 পয়েন্ট রয়েছে, যেখানে আসলে বিডিআর মামারা আমাদেরকে যেতে দিল না, কারণ বর্ডারের সিচুয়েশন ভালো নয়। তাই আমরা নদীটা দেখলাম। নদীটা বেশ সুন্দর, পানি সবুজ, এবং এখানে অনেক পর্যটক এসে ঘুরে চলে যায়। এখানে বাথরুম আছে, অজুখানা আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে। তা আমরা সাইকেল রেখে বাথরুমের কাজটা সেরে ফেলেছি। নামাজের এখনো ওয়াক্ত হয়নি, আর যেহেতু সফরে আছি নামাজ নিয়ে পরে ভাববো। আমরা আগাই। বিজয়পুর বিডিআর ক্যাম্প থেকে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমরা খাবার খেয়েছি, এছাড়াও আনসার ক্যাম্পের আশেপাশে নদীর চারপাশে ঘুরেছি, বাথরুম সেরেছি, একটু জল পান করেছি। এই সব কিছু করে রওনা দিতে দিতে কিছুটা দেরি হয়েছে। আর এখন চলতেছে আসলে শীতকাল। শীতকালে বাংলাদেশে খুব দ্রুত সূর্য ডুবে যায়। এইদিকে অন্ধকার হয়ে গেলে আমাদের সামনের যাত্রা কঠিন হয়ে যাবে, কারণ আমাদেরকে আরও প্রায় 70-75 কিলোমিটার যেতে হবে যদি আমরা ময়মনসিংহ শহরে যাই প্রবেশ করি। তাই আমরা চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব এদিক থেকে বেরিয়ে চলে যাওয়ার জন্য। আশা করি আমরা সন্ধ্যার আগেই দুর্গাপুর ব্রিজ পার হয়ে বেরিশিরি পার হয়ে চলে যেতে পারবো। আমরা চলে আসলাম দুর্গাপুর ব্রিজে। এইটিকে আসলে শিবগঞ্জ কাঠের ব্রিজ বলে, বা কেউ কেউ সোমেশ্বর নদীর উপরে কাঠের ব্রিজ বলে। এই কাঠের ব্রিজটি দেখে আমরা চমৎকৃত হলাম, কারণ এরকম কোনো কাঠের ব্রিজ আমরা কখনো দেখিনি যার উপর দিয়ে গাড়ি চলাচল করে। সোমেশ্বর নদীর পানির রং সবুজ। এরকম সবুজ রঙের নদী আমি কখনো দেখিনি, শুনিও নি। দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। মিটারের আউটটা করে নিছি, আশা করা যায় আর সমস্যা হবে না। সন্ধ্যা হয়ে আসতেছে, আর হয়তো ভিডিও করা হবে না। এই যে রোডের অবস্থা, এই রোড দিয়া কত কিলো চালানো যাইতে পারে। এইগুলা হইলো লুক চালানোর ফল। লুক চালাইতে গেলে একটা লোক ভালো হইলে আর একটা লোক এরকম একটা বাস খাইতে হয়। এরকম একটা বাস মনে হয় খাইলাম। ভালো রাস্তাও আছে, এই যে ভালো রাস্তা পাইছি, কিন্তু প্রচন্ড হেডউইন্ড, বাস খাওয়া সারা। যতই সামনে এগোচ্ছি রাস্তা ততই খারাপ হচ্ছে। কিছু দূর পর পর বড় বড় গর্ত, কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যেই আমাদেরকে এই বড় বড় গর্ত পার হয়ে ময়মনসিংহ পৌঁছতে হবে। ময়মনসিংহ পৌঁছতে আমাদেরকে প্রায় 55 থেকে 57 কিলোমিটার সাইকেলিং করা লাগবে। সেই লেভেলে থাকে, এটা বোঝা গেল আর কি। আমরা ময়মনসিংহ চলে আসছি। এখন আছি হলো ময়মনসিংহ সার্কিট হাউসে। এখানে পাপু ভাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আর সবাই আছে ময়মনসিংহে। আমরা খুব হ্যাপি। এই যে মোটরসাইকেল নিয়ে আমাদেরকে রিসিভ করছে, তাহলে সাইকেলের সম্মান অনেক বেড়ে গেছে। সবচেয়ে রেগুলার সাইক্লিস্ট আমাদের কে? ও আচ্ছা, আগে ভাই হচ্ছে প্রতিদিন যদি একটা লোক বেরোয় ভাই মাস্ট প্রতিদিন। দীপক দাদা আর কি, দীপক দাদা। আমরা তো টেনশন, আমরা আইসাম করে সপ্তাহে একদিন, কিন্তু আপনাদের প্রত্যেকদিন বেরোনো উচিত। হ্যাঁ, এর জন্য আমাদের দাদা আছে, দাদার উপর আমরা নির্ভরশীল। সকালবেলা ফোন দেওয়া দায়িত্ব। গত দিনে আসছিল একজন নারায়ণগঞ্জ থেকে 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করছে, পরে তাকে রিসিভ করে পরে মোটামুটি অনেক সময় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছেলেটা দিয়ে আইছে। হ্যাঁ, ওমর ওমর। হ্যাঁ, ওই বাইরে পাইছি এখানে। আচ্ছা আচ্ছা, পরে একসঙ্গে নাস্তা খায় পরে ওনারে ব্রিজে দিয়ে আইছি।
পরে উঠি ওইখান থেকে ব্রিজ দিয়ে পরে নেত্রকোনা দিয়ে পরে কিশোরগঞ্জ গেছি। আচ্ছা আচ্ছা। না খুব ভালো। আমাদের আজকে কয়টা হয়েছে? আমাদের শেরপুর হয়েছে, শেরপুর, নেত্রকোনা, এরপরে ময়মনসিংহ, আর জামালপুর তো না জামালপুর হয় না, জামালপুর 3টা হয়েছে। কিন্তু কিন্তু ময়মনসিংহে আমরা মনে হয় 2বার ঢুকছি, 2বার বেরিয়েছি। হালুয়াঘাটেরই জেলা রাইসুল। ময়মনসিংহ। ময়মনসিংহ থানা।